আমাদেরকে কী হলো, জননের মধ্যে অযৌন জনন কাকে বলে, যৌন জনন কাকে বলে এবং তাদের গুরুত্ব বোঝা হয়ে গেছে। তো এখন আমাদের জানতে হবে অযৌন জননের কয়েকটা কীভাবে হয় সেগুলো উদাহরণ আমাদের জানতে হবে। যেমন বিভাজন প্রক্রিয়া হয় অ্যামিবা, প্লাজমোডিয়াম, কোরকোদ্গম, ইস্টাহাইড্রা, খন্ডিভবন, স্পাইরোগাইরা, এগুলো সব সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমে রয়েছে আমাদের কি বিভাজন পদ্ধতি। বিভাজন পদ্ধতিতে আমাদের উদাহরণ রয়েছে অ্যামিবা আর প্লাজমোডিয়াম। অ্যামিবার হচ্ছে দ্বিবিভাজন আর বা বাইনারি ফিশন, ঠিক আছে, আর প্লাজমোডিয়ামের হচ্ছে বহুবিভাজন বা মাল্টিপল ফিশন। তো অ্যামিবার কীভাবে হবে, অ্যামিবার প্রথমে ক্ষণপথগুলো বিলুপ্ত হবে, প্রথমে ক্ষণপথগুলো অবলুপ্ত হবে, তারপরে এই যে অ্যামিবা প্রথমে এই যে ক্ষণপথ অবলুপ্ত হয়ে গেছে, নিউক্লিয়াস হচ্ছে গোলাকার আকৃতি ধারণ করেছে, তারপর কী হবে, এখানে ধীরে ধীরে চাপ পড়বে মাঝখানে, তাতে কী হবে, নিউক্লিয়াসটা এরকম ডাম্বেল আকৃতি গঠন করবে, তারপর এরকমভাবে আস্তে আস্তে দুটো ভাগ হয়ে যাবে এবং দুটো অ্যামিবা তৈরি হয়ে যাবে। এটি হচ্ছে কি বাইনারি ফিশন বা দ্বিপদ বিভাজন। দ্বিপদ বিভাজন কেন বলা হচ্ছে, বাইনারি ফিশন কেন বলা হচ্ছে, কারণ মাঝামাঝি দুটো ভাগ হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসটাও দুটো ভাগ হয়ে যাচ্ছে। আর স্টেজগুলো কি, প্রথমে গোলাকার নিউক্লিয়াস, তারপর ডাম্বেল আকৃতির নিউক্লিয়াস। তো সেটা এখানে বলা আছে, কি বলা আছে, প্রথমে অ্যামিবার ক্ষণপথগুলো অবলুপ্ত হয়ে যায়। অ্যামিবার কীরকমভাবে থাকে, অ্যামিবার এরকমভাবে থাকে, তো এবার ক্ষণপথগুলো ধীরে ধীরে অবলুপ্ত হয়ে এরকমভাবে একটা মোটামুটি এরকম একটা স্ট্রাকচার গঠন করে এবং নিউক্লিয়াসটাও গোলাকার আকার ধারণ করে, এটাই বলা হয়েছে। ক্ষণপথগুলো অবলুপ্ত হয়ে যায় এবং প্রায় গোলাকার এবং পরে ডাম্বেল আকৃতি গঠন করে, পরে নিউক্লিয়াসটিও ডাম্বেল আকার গঠন করে এবং অবশেষে নিউক্লিয়াসের মধ্যস্থল সংকুচিত হয়ে দুটো অপত্যক নিউক্লিয়াস গঠন করে। একই সঙ্গে অ্যামিবার দেহের মধ্যস্থল ক্রমশ সংকুচিত হয়ে যায় এবং পরপর বিচ্ছিন্ন হয়ে গিয়ে দুটো অপত্য অ্যামিবার সৃষ্টি করে। তারপর কি প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম হচ্ছে ম্যালেরিয়ার প্যারাসাইট। এখানে কী হয়, প্রথমে হচ্ছে সমস্ত স্টেজ এখানে লেখা হয়নি, জাস্ট হচ্ছে আরবিসি স্টেজটা এখানে লেখা আছে, ঠিক আছে। আরবিসির ভিতরে যখন ইনফেক্ট করে কী কী স্টেজ গঠন করে, এই যে এই স্টেজগুলো লেখা আছে, এই স্টেজগুলো জাস্ট নামগুলো মনে রাখতে হবে, অত ডিটেলসে পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে। এই যে এখানে ইনফেক্ট করলো আরবিসিকে, প্রথমে হচ্ছে রিং স্টেজ, তারপর হচ্ছে ট্রপোজাইট স্টেজ, তারপর হচ্ছে স্কিজয়েন্ট স্টেজ, তারপর হচ্ছে মেরোজয়েড স্টেজ। এই চারটে স্টেজের নাম এখানে লেখা আছে। মানুষের ব্লাডে ম্যালেরিয়া যখন হবে, এইভাবে করে মেরোজয়েড স্টেজ হওয়ার পর তারপর সেটা ইনফেক্ট করবে। আরও স্টেজ হয়, আরও বহু স্টেজ হয়, সমস্ত স্টেজ এখানে লিখবার আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের জানবার এত কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমাদের কয়েকটা স্টেজের নাম এখানে লেখা আছে, এগুলোও না জানলেও হবে, কয়েকটা স্টেজের নাম জাস্ট এখানে লেখা আছে। কী বলা আছে এখানে, প্লাজমোডিয়ামের বহু বিভাজন মানে কি, একটা প্লাজমোডিয়াম থেকে অনেকগুলো প্লাজমোডিয়াম তৈরি হচ্ছে, সেটা কি বলা হচ্ছে বহু বিভাজন। অ্যামিবার ক্ষেত্রে কী হচ্ছিলো, একটা অ্যামিবা থেকে দুটো অ্যামিবা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে বাইনারি ফিশন। আর প্লাজমোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো ফিশন হচ্ছে, মাল্টিপল ফিশন হচ্ছে, মানে কি একটা প্লাজমোডিয়াম থেকে যেন বহু প্লাজমোডিয়াম তৈরি হচ্ছে। প্লাজমোডিয়ামের বহু বিভাজন, প্লাজমোডিয়ামের ফলে ক্রিপ্টোমেরোজয়েড আলফা দশা আরবিসির মধ্যে প্রবেশ করে এবং প্রথমে অ্যামিবয়েড চলনে সক্ষম ট্রাপোজয়েন্ট দশা, তারপর হচ্ছে গোলাকার স্কাইজয়েন্ট দশা, তারপর হচ্ছে স্কাইজয়েন্ট দশার নিউক্লিয়াস 6 থেকে 8 বার বিভাজিত হয়ে অপত্য নিউক্লিয়াসগুলো গঠন করে, যেগুলো অল্প পরিমাণ সাইটোপ্লাজম বেশি হয়ে মেরোজয়েড গঠন করে। তারপর সাইজন থেকে বহু বিভাজন পদ্ধতি দ্বারা মেরোজয়েড গঠন হলে তাকে বলা হচ্ছে সাইগোজনি। সাইজন থেকে বহু বিভাজন পদ্ধতিতে মেরোজয়েড গঠন হলো সাইগোজনি, মানে কি কোনটা, মানে হচ্ছে এই স্টেজটার কথা বলা হচ্ছে। স্কাইজয়েন্ট থেকে যে মেরোজয়েড যে হচ্ছে, ঠিক আছে, এখানে ছিল, এখান থেকে আরও বিভাজিত হয়ে মেরোজয়েড যে তৈরি করছে, এই স্টেজটাকেই বলা হচ্ছে সাইগোজনি, ঠিক আছে। সাইগোজনি এটাকেই বলা হচ্ছে, এই স্টেজটাকে বলা হচ্ছে। জাস্ট স্টেজগুলোর নামগুলো মনে রাখতে হবে। সাইজয়েন্টের নিউক্লিয়াসগুলো 6 থেকে 8 বার বিভাজিত হয়, তারপরে মেরোজয়েড তৈরি করে, ঠিক আছে, এটাকে বলে সাইগোজনি। হচ্ছে কোরকোদ্গম বা এটাকে বলে বাডিং, ঠিক আছে, কোরকোদ্গম বা বাডিং। বাডের মাধ্যমে বংশবিস্তার হবে, যেরকম কি ইস্ট এবং হাইড্রা, এই দুটো উদাহরণ দেওয়া আছে। ইস্টের কীভাবে হবে, যেমন এই যে এটা একটা ইস্ট ছিল, সেখানে নতুন একটা বার্ড উৎপন্ন হলো, আরও একটা বার্ড উৎপন্ন হলো, দিয়ে নিউক্লিয়াসটা পৃথক হয়ে গেল। এই যে নতুন যে বার্ডটা উৎপন্ন হয়, এটা যদি পড়ে যদি যায়, তখন এটা একটা নতুন একটা ইস্ট হিসেবে কাজ করবে। আবার এই যে বার্ডটা যে সেখান থেকে আবার বিভাজিত আরেকটা বার্ড তৈরি করে, এইভাবে করলে চেইন অফ বার্ডস তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকেই বলা আছে বার্ডিং পদ্ধতিতে বংশবিস্তার, ইস্টের বার্ডিং পদ্ধতিতে বংশবিস্তার, এটা ঠিক আছে। কী লেখা আছে এখানে, বাটকে বাংলাতে বলা হয় কোরক বা মুকুল, ঠিক আছে। কী বলা আছে, কোরকোদ্গম, ইস্টের কোরকোদ্গম অনুকূল পরিবেশে শর্করা দ্রবণে ইস্টের এককোষী দেহের কোনো একটি অংশ স্ফীত হয়ে একটি উপবৃদ্ধি তৈরি করে, এটাকেই কোরক বা মুকুল বলা হয় বা বার্ড বলা হয়, ঠিক আছে। উপবৃদ্ধির মধ্যে মাতৃকোষের নিউক্লিয়াসের একটি খণ্ড এবং বিভিন্ন কোষের কোষীয় অঙ্গনা সহ কিছুটা সাইটোপ্লাজমে প্রবেশ করে। এরপর কোরকটি বৃদ্ধি পেয়ে
মাতৃকোষের সমান আকৃতি ধারণ করে এবং কোরকটি বিচ্ছিন্ন হয়ে নতুন ইস্ট গঠন করে। ঠিক আছে, এই যে একটা ইস্ট সেল ছিল, সেখান থেকে নতুন একটা কোরক উৎপন্ন হলো। ঠিক আছে, এটা যখন পড়ে যখন যাবে তখন এটা একটা নতুন একটা ইস্ট সেল হিসেবেই কাজ করবে। এখানে চেন অফ বার্স দেখানো হয়েছে, চেন অফ বার্স হিসেবেও থাকতে পারে অথবা পড়ে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ইস্ট হিসেবেও কাজ করতে পারে। তারপর হচ্ছে হাইড্রার কোরকোদ্গম। হাইড্রার কোরকোদ্গম কীভাবে হবে? হাইড্রার কোরকোদ্গম কীভাবে হবে? এই যে একটা হাইড্রা, এখানে একটা বার্ড উৎপন্ন হচ্ছে, ধীরে ধীরে একটা বার্ডটা বড় হচ্ছে, আরও বড় হলো, দিয়ে পৃথক হয়ে গেল, এটা একটা নতুন একটা হাইড্রা হিসেবে কাজ করবে। একটা হাইড্রা ছিল, সেখান থেকে নতুন একটা কোরক একটা উৎপন্ন হলো, কোরকটা আরও বড় হলো, আরও বড় হলো, দিয়ে ভেঙে গেল, এটা হচ্ছে নতুন একটা হাইড্রা হিসেবে কাজ করবে। তো সেটা এখানে লেখা আছে, হাইড্রার দেহের কোনো একটি স্থানে একটি উপবৃদ্ধি দেখা যায়, এটি হলো কোরক বা মুকুল। কোরকটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে জনিত দেহের অনুরূপ আকৃতি গঠন করে। এরপর কোরকটি জনিত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে অপত্য হাইড্রার সৃষ্টি হয়। তারপরে রয়েছে খণ্ডীভবন প্রক্রিয়া। খণ্ডীভবন প্রক্রিয়ার মধ্যে কী কী উদাহরণ আমাদের রয়েছে? স্পাইরোগাইরা। স্পাইরোগাইরার খণ্ডীভবন কীভাবে হয়? স্পাইরোগাইরার খণ্ডীভবন কীভাবে হবে? এই যে স্পাইরোগাইরা ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন, এটা একটা স্পাইরোগাইরা একটা ছিল, স্পাইরোগাইরা দুটো স্পাইরোগাইরাতে ভেঙে গেল, একটা স্পাইরোগাইরা দুটো স্পাইরোগাইরাতে ভেঙে গেল, এটা একটা নতুন স্পাইরোগাইরা হিসেবে কাজ করবে, এটা একটা নতুন একটা স্পাইরোগাইরা হিসেবে কাজ করবে। এটাকে মাইটোসিস পদ্ধতিতে ভেঙে যায়। ঠিক আছে, ঢেউয়ের ধাক্কাতে ভেঙে যেতে পারে, বিভিন্ন কারণে ভেঙে যেতে পারে। ঠিক আছে, তো কী লেখা আছে এখানে? খণ্ডীভবনে স্পাইরোগাইরার খণ্ডীভবন। স্পাইরোগাইরার সূত্রাকার দেহটি জলের ঢেউয়ের ধাক্কায় বা জলজ প্রাণীর দ্বারা বা অন্য কোনোভাবে এক বা একাধিক কোষযুক্ত খণ্ডে বিভক্ত হয়ে যায়, ফলে প্রতিটি খণ্ডের কোষগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে খণ্ডের বৃদ্ধি পেয়ে নতুন একটি স্পাইরোগাইরা সূত্র গঠন করে। ঠিক আছে, তারপর রয়েছে আমাদের পুনরুৎপাদন। পুনরুৎপাদনে আমাদের উদাহরণ রয়েছে কি? প্ল্যানেরিয়া। মানে কি? প্ল্যানেরিয়া মানে হচ্ছে চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমি, এই যেটা একটা চ্যাপ্টা কৃমি। ঠিক আছে, এটা একটা চ্যাপ্টা কৃমি, এটা যেভাবে খুশি ভেঙে যাক না কেন, যেভাবে খুশি ভেঙে যাক না, এরকম মাঝে মাঝে ভেঙে গেল। ঠিক আছে, এই একটা অংশ থেকেও নতুন একটা চ্যাপ্টা কৃমি তৈরি হবে। আর এই যে ভেঙে গেল, এই একটা অংশ থেকেও নতুন একটা চ্যাপ্টা কৃমি তৈরি হবে, এই একটা অংশ থেকে নতুন একটা চ্যাপ্টা কৃমি তৈরি হবে। ঠিক আছে, একটা প্যারেন্ট থেকে আরও তিনটে আরও বহু প্যারেন্ট তৈরি হতে পারে। ঠিক আছে, যে কোনো অংশ থেকে তৈরি হয়ে যেতে পারে, যে কোনো একটা অংশ থেকে, বডির যে কোনো একটা পার্ট থেকেই টোটাল নতুন নিজেকে তৈরি করছে বলে এটাকে বলা হচ্ছে পুনরুৎপাদন। ঠিক আছে, পুনরুৎপাদন। কী লেখা আছে এখানে? চ্যাপ্টা কৃমি বা প্ল্যানেরিয়া দেহ কোনোভাবে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হলে প্রতিটি খণ্ডের কোষগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে পুনরুৎপাদন পদ্ধতিতে নতুন একটি চ্যাপ্টা কৃমি সৃষ্টি করে। পুনরুৎপাদন কেন বলা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে তো? কারণ একটা ছোটো একটা খণ্ড থেকে নতুনভাবে নিজেকে আবার তৈরি করলো, টোটালটাকেই তৈরি করলো, কেন এটাকে বলা হচ্ছে পুনরুৎপাদন প্রক্রিয়া। এই লেজ একটা অংশ, মানে নিচের দিকের অংশ আর কি, নিচের অংশ থেকে টোটাল বডিটাকে তৈরি করছে, তাই এটাকে বলা হচ্ছে পুনরুৎপাদন প্রক্রিয়া। ঠিক আছে, মানে এই অংশটা রয়েছে, বাকি পার্টটাকে তৈরি করতে হবে, বাকি পার্টটাকে তৈরি করে নিল, তো নতুন একটা প্ল্যানেট তৈরি হয়ে গেল। মাঝখানের অংশটা রয়েছে, বাকি পার্টটাকে তৈরি করতে হবে, এই পাশের পার্টটাকে তৈরি করলো, এই পাশের পার্টটাকে তৈরি করলো, নতুন একটা ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে গেল, তাই এটাকে বলা হচ্ছে পুনরুৎপাদন প্রক্রিয়া। তারপর হচ্ছে রেণু উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে। রেণু উৎপাদনের অনেকগুলো উদাহরণ আমাদের জানতে হবে, যেরকম ছত্রাকের রেণু উৎপাদন, মসের রেণু উৎপাদন, ফার্নের রেণু উৎপাদন। ছত্রাকের রেণু উৎপাদনের মধ্যে আমাদের পড়তে হবে মিউকররাইজোপাস, পেনিসিলিয়াম ফাইটোপথোরা এবং পিথিয়াম ফাইটোপথোরা। তারপর হচ্ছে মসের মধ্যে রেণু উৎপাদনের উদাহরণ আমাদের জানতে হবে পোগোনেটাম ফিউনারিয়া, আর হচ্ছে ফার্নের রেণু উৎপাদনের মধ্যে আমাদের জানতে হবে ডায়োপটেরিস মার্সেলিয়া। মার্সেলিয়া মানে হচ্ছে শুশনি শাক। কিছু ডিটেলসে দেওয়া নেই, ঠিক আছে, জাস্ট উদাহরণগুলো মনে রাখতে হবে। কত প্রকারের ছত্রাকের রেণু হচ্ছে 3 প্রকারের দেওয়া আছে, স্পোরাঞ্জিওস্পোর, কন্ডিওস্পোর আর হচ্ছে জুস্পোর। স্পোরাঞ্জিওস্পোরের উদাহরণ হচ্ছে মিউকর এবং রাইজোপাস, কন্ডিওস্পোরের উদাহরণ হচ্ছে পেনিসিলিয়াম ফাইটোপথোরা, আর জুস্পোরের উদাহরণ হচ্ছে জুস্পোর বা চলরেণু, উদাহরণ হচ্ছে পিথিয়াম ফাইটোপথোরা। ঠিক আছে, এটা কীভাবে হয়? মানে জাস্ট একটা ছত্রাক একটা গাছ রয়েছে, ছত্রাক একটা গাছ, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অনুন্নত উদ্ভিদ। ঠিক আছে, উদ্ভিদেরও তো এভলিউশন হয়েছে, প্রথমে কী এসছে? অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপরে জিমনোস্পার্ম, তারপরে অ্যাঞ্জিওস্পার্ম। যে অ্যালগির মধ্যে পড়ছে ছত্রাক, এগুলো কী করে? এগুলো রেণু উৎপাদনের মাধ্যমে করে, অজনজনন করে। রেণু উৎপাদন করলো, সে রেণু থেকে মানে পুরুষ রেণু এবং স্ত্রী রেণু উৎপন্ন করলো, পুরুষ রেণু থেকে পুরুষ গাছ, স্ত্রী রেণু থেকে স্ত্রী গাছ। ঠিক আছে, এইটা হচ্ছে রেণু। উদাহরণগুলো জাস্ট কয়েকটা দেওয়া আছে, উদাহরণগুলো মনে রাখতে হবে। এগুলো কি হয়? 2n একটা সেল রয়েছে, সেখান থেকে উৎপন্ন হলো এন 2n ক্রোমোজোম বিশিষ্ট সেল রয়েছে, মানে এটা কি ডিপ্লয়েড, সেখান থেকে তৈরি হলো এন ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট, এটি হচ্ছে রেণু। ঠিক আছে, এর ক্ষেত্রে তৈরি হচ্ছে রেণু এন ক্রোমোজোম বিশিষ্ট।
তার মানে কি হ্যাপ্লয়েড হয়ে গেল। সেখান থেকে নতুন যে উদ্ভিদে তৈরি হবে সেটাও কী হবে, সেটা হ্যাপ্লয়েড হবে। এখান থেকে যে নতুন যে উদ্ভিদ তৈরি হবে সেটা কী হবে, হ্যাপ্লয়েড হবে। মানে কি হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট উদ্ভিদ তৈরি হচ্ছে রেণু থেকে। তাই না, এটা কী হচ্ছে, তাই না এটাকে বলা হচ্ছে অযৌন জনন। কিন্তু এখানে রেণু যে তৈরি হচ্ছে এটা কিন্তু তৈরি হচ্ছে মিওসিস পদ্ধতিতে, এটা কিন্তু তৈরি হচ্ছে মিওসিস পদ্ধতিতে। তার মানে কি এখানে কিছুটা প্রকরণ আসতেও পারে, মানে এখানে মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হচ্ছে, মিওসিসের মাধ্যমে রেণু তৈরি হচ্ছে, তাই এখানে কিছুটা প্রকরণ আসতে পারে। কিন্তু এটাকে অযৌন জনন কেন বলা হচ্ছে, কারণ এখানে গ্যামেটের কোনো মিশ্রণ ঘটছে না, জাস্ট হচ্ছে একটা রেণু থেকে নতুন একটা গাছ উৎপন্ন হয়ে যাচ্ছে, এবং এটা কী হচ্ছে, এবং এটা কী হচ্ছে, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট জিনিস তৈরি হচ্ছে। তাই না, এটা কি, এটা হচ্ছে অযৌন জনন। জাস্ট উদাহরণগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। ছত্রাকের মসের রেণু উৎপাদন, যেমন কি পোগোনেটাম ফিউনারিয়া, তারপর হচ্ছে ফার্নের রেণু ডায়াপ্টেডিস মার্সেলিয়া, ঠিক আছে। এখানে ছবিও আঁকা আছে, এবং ছত্রাকের রেণু উৎপাদনের একটা ছবি আঁকা এখানে আঁকা আছে। যেখান থেকে কর্নিডিওস্পোর, এটা কর্নিডিওস্পোরের ছবি আঁকা আছে, কর্নিডিয়া তৈরি হলো, সেখান থেকে নতুন স্পোর তৈরি হলো, এইগুলো প্রত্যেকে যখন পড়ে যখন যাবে নতুন একটা ছত্রাক তৈরি করবে। মসের রেণু একটা ছবি দেওয়া আছে। অঙ্গজ বংশবিস্তার, অঙ্গজ বংশবিস্তার মানে হচ্ছে উদ্ভিদের কোনো একটা অঙ্গ থেকে নতুন একটা গাছ তৈরি হওয়া। যেমন কি কী দেওয়া আছে, মূলের দ্বারা, কাণ্ডের দ্বারা, পাতার দ্বারা। মূলের দ্বারা কী কী আছে, যেরকম মিষ্টি আলু, মিষ্টি আলু, যেমন এটা হচ্ছে মিষ্টি আলুর মূল, ঠিক আছে। অ্যাকচুয়ালি মূলটা কি আমরা খাই, এই যে রাঙালু যে আমরা যে খাই, এটা অ্যাকচুয়ালি মূলটাকেই খাই। মূলের যে স্ফীত হয়ে গেছে অংশটার, রসাল অংশটা, এটাকে বলা হয় কন্দমূল, ঠিক আছে। এর উপরে একটা ছোটো ছোটো বাড দেখা যায়, ছোটো ছোটো বাডের মতো এরকম উঠে যায়, ঠিক আছে। এগুলো থেকেই নতুন গাছ তৈরি হতে পারে। এটা মূল হিসেবে কাজ করবে তখন, আর এটা তখন নতুন গাছ হিসেবে উৎপন্ন হবে, ঠিক আছে। এই যে ছোটো ছোটো যে অংশ তৈরি যে হয়েছে, ছোটো ছোটো স্টেম যে তৈরি হয়েছে, ছোটো ছোটো কাণ্ড, এগুলো এটাকে কেটে নিলে, বাদ দিয়ে দিলে, আলাদা জায়গায় বসিয়ে দিলে, এটা নতুন একটা গাছ হিসেবে কাজ করবে। এটা তখন মূল হিসেবে কাজ করবে, এটা তখন কাণ্ড হিসেবে কাজ করবে, এবং নতুন একটা গাছ তৈরি করতে পারে। এখানে কী লেখা আছে, তোমরা মিষ্টি আলু, রাঙালু, শাঁখালু প্রভৃতি গাছ, এগুলোর ক্ষেত্রে কী হয়, উদ্ভিদের কাণ্ড থেকে কতগুলি অস্থানিক মূল খাদ্য সঞ্চয়ের ফলে রসালো এবং স্ফীত হয়, এগুলোকে বলে কন্দাল মূল। কন্দাল মূলের অস্থানিক মুকুল থেকে, অস্থানিক মুকুল, ঠিক আছে, অস্থানিক মুকুল থেকে নতুন গাছ, নতুন চারা গাছ উৎপন্ন হয়। এই যে এইটাকে বলা হচ্ছে অস্থানিক মুকুল, এই যে ছোটো ছোটো যে অংশগুলো, এটা বলে যে অস্থানিক মুকুল, ঠিক আছে। অস্থানিক মুকুল থেকে নতুন কাণ্ড উৎপন্ন হবে, এবং এটা তখন নতুন মূল হিসেবে কাজ করবে। তারপরে কাণ্ডের দ্বারা, কাণ্ডের দ্বারা কী হবে, যেমন অফসেট, খর্বধাবক বা অফসেট। তোমরা জলজ উদ্ভিদে কচুরি বানাতে দেখেছো, এদের খর্বাকৃতির কাণ্ডের জলতলের সঙ্গে আনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত পরমধ্যগুলি খুব ক্ষুদ্র এবং স্থূল, সেজন্য এদের কাণ্ড হলো খর্বধাবক বা অফসেট। এদের ক্ষুদ্র পরমধ্যগুলো থেকে ভেঙে গেলে কাণ্ডের কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি করে। এই যে এটা হচ্ছে অফসেট, এই যে ভিতরে যে ছোটো যে অংশটা, ছোটো যে অংশটা, এটা ভেঙে যদি যায়, এটা একটা গাছ হিসেবে কাজ করবে, এটা একটা গাছ হিসেবে কাজ করবে, ঠিক আছে। এই গাছটা থেকে অ্যাকচুয়ালি নতুন একটা এখান থেকে কাণ্ড তৈরি হয়েছে, এরকমভাবে বেঁকে গিয়ে তারপর এখানে এই জিনিসটা তৈরি করেছে, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে অফসেট, এই যে মাঝখানে যে অংশটাগুলো, এটাকেই বলা হচ্ছে অফসেট, এটাকেই বলা হচ্ছে অফসেট। এটা একটা গাছ ছিল, এটা হচ্ছে প্রথমে গাছটা ছিল, সেখান থেকে অফসেট তৈরি হয়েছে, এখানে আবার নতুন একটা গাছ তৈরি হয়েছে, আবার এখান থেকে একটা অফসেট তৈরি হবে, আর একটা নতুন একটা গাছ তৈরি হবে। এটা যদি ভেঙে যদি যায়, এরা বেঁচে থাকবে, ঠিক আছে। মানে এই গাছটার সঙ্গে এই গাছটার অ্যাকচুয়ালি কোনো লিঙ্ক নেই, শুধু জাস্ট অফসেটের সঙ্গে যোগ হয়ে রয়েছে। অফসেট যদি কেটেও যদি দেওয়া হয়, তবু এই গাছটা তৈরি থাকবে, এই গাছটা মিশে থাকবে। আবার এখান থেকে নতুন অফসেট তৈরি, আবার একটা নতুন গাছ, আবার এখানে নতুন অফসেট তৈরি, আবার একটা নতুন গাছ তৈরি হবে। তাদেরকে কেটে দিলেও এই গাছটা বেঁচে থাকবে। উদাহরণ কী হবে, কচুরি পানা, যে পিস্টিয়া, ঠিক আছে, বা ইজোনিয়া, ইচোনিয়া কাসিপিস, ঠিক আছে। ইচোনিয়া, এটা কি বলা হচ্ছে, এটা কি বলা হয় টেরর অফ বেঙ্গল। ইচোনিয়া ক্রাসিপিস, এটা কি বলা হয় টেরর অফ বেঙ্গল, ঠিক আছে। আমরা সাধারণত পুকুরে যে যে পানাগুলো দেখতে পাই, এগুলোই, এটা টেরর অফ বেঙ্গল বলা হয়। তারপর হচ্ছে পাতার সাহায্যে, পাতার সাহায্যে উদাহরণ তো আমরা জানি, এরকম পাথরকুচি, এই যে পাথরকুচির একটা পাতা যখন মাটিতে যখন পড়ে যখন যাবে, এখান থেকে নতুন গাছ উৎপন্ন হবে, ঠিক আছে। প্রত্যেকটাই আলাদা আলাদা নতুন গাছ হিসেবে কাজ করবে। এই যে পাথরকুচির যে কোনো একটা পাতা গাছ থেকে যখন পড়ে যখন যাবে, তখন সেটা প্রত্যেকটা নতুন গাছ তৈরি করবে, ঠিক আছে। এটা কি পাতার দ্বারা বংশবিস্তার। কী লেখা আছে, পাথরকুচির গাছের পাতার খাঁজযুক্ত কিনারাতে পত্রজ মুকুল সুপ্ত অবস্থায় থাকে। এই মুকুলগুলি বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে বৃদ্ধি পায়, এবং প্রতিটি মুকুল থেকে একটি করে অপত্য উদ্ভিদ তৈরি করে। এই যে পাতাগুলো যে রয়েছে, পাতার প্রতিটা খাঁজে পত্রজ মুকুল খুব সুপ্ত অবস্থায় থাকে, মাটি যখন পড়ে যখন যাবে, তখন বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করবে,
এবং প্রতিটা মুকুল থেকেই নতুন একটা করে অপত্য উদ্ভিদ তৈরি করবে। ঠিক আছে, তো এগুলো সব হচ্ছে আমাদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার। এখন আমাদের শিখতে হবে কৃত্রিম অঙ্গজ বিস্তার। আমরা মানুষ যেগুলোর মাধ্যমে কৃত্রিম অঙ্গজ বিস্তার করেছে গাছেদের। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে কৃত্রিম অঙ্গজ বিস্তার। তবে যে কৃত্রিম অঙ্গজ বিস্তার, মানুষ যখন নিজের প্রয়োজনে উদ্ভিদের কোনো বিশেষ অঙ্গ বা কলাকে উদ্ভিদের দেহ থেকে বিচ্ছিন্ন করে বিশেষ পদ্ধতিতে ওই বিচ্ছিন্ন উদ্ভিদাংশ থেকেই অপত্য উদ্ভিদ সৃষ্টি করে, তাকে বলে কৃত্রিম অঙ্গজ বিস্তার। এমনকি কাটিংয়ের হচ্ছে 3 ধরনের কাটিংসে আমাদের শিখতে হবে, স্টেম কাটিং আর রুট কাটিং। এই দু ধরনের কাটিং আমাদের শিখতে হবে, স্টেম কাটিং আর রুট কাটিং। স্টেম কাটিং মানে হচ্ছে কাণ্ডের কোনো একটা অংশকে, স্টেম মানে হচ্ছে কাণ্ডের কোনো একটা অংশকে কেটে নিয়ে, এই যে একটা উদ্ভিদ একটা ছিল, কাণ্ডের অংশটা কেটে নেওয়া হলো ব্লেড দিয়ে, তারপরে সেটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তাহলে কী হয়ে যাবে, সেখান থেকে আবার নতুন একটা গাছ উৎপন্ন হবে। এটাকে বলে স্টেম কাটিং। এটাকে কাটবার পর এখানে কিছু কৃত্রিম হরমোন দিতে হয়, যেরকম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথর এনে দিতে হয়। ঠিক আছে, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, এগুলো দিয়ে তারপরে পুঁতে দেওয়া হয় যাতে বৃদ্ধি যাতে তাড়াতাড়ি হয়। কী লেখা আছে এখানে, স্টেম কাটিং, জবা, গোলাপ ইত্যাদি প্রভৃতির কাণ্ডের একটি শাখা কেটে নিয়ে কাটা প্রান্ত IBA বা NAA নামক কৃত্রিম অক্সিজেনে কয়েকদিন ডুবিয়ে রেখে দিয়ে নরম মাটিতে পুঁতে দিলে নতুন গাছ তৈরি হয়। কী কী উদাহরণ রয়েছে, জবা এবং গোলাপ। উদাহরণগুলো মনে রাখতে হবে, উদাহরণগুলো মনে রাখাই হচ্ছে মেন ব্যাপার। তারপর হচ্ছে রুট কাটিং। রুট কাটিংয়ে কী হবে, স্টেম কাটিং মানে হচ্ছে কাণ্ডের অংশ কেটে দিয়ে পুঁতে দেওয়া, আর রুট কাটিং মানে হচ্ছে রুটের অংশ কেটে দিয়ে পুঁতে দেওয়া। মানে কি, মূলের কোনো একটা অংশ পুঁতে দেওয়া হলো, সেখান থেকে নতুন গাছ উৎপন্ন হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে রুট কাটিং। এটা উদাহরণ কী হবে, উদাহরণগুলো মনে রাখাই হচ্ছে মেন ব্যাপার। এই যে পাতিলেবু, কমলালেবু, তেঁতুল, এগুলো হচ্ছে রুট কাটিংয়ের উদাহরণ হবে। মানে এই গাছগুলোকে রুট কাটিংয়ের দ্বারা তৈরি করা যেতে পারে। ঠিক আছে, মানে পাতিলেবুর কোনো একটা গাছের রুটকে কেটে নিয়ে বসিয়ে দিলে সেখান থেকে নতুন পাতিলেবু গাছ তৈরি হবে। তারপর হচ্ছে গ্রাফটিং বা জোর কলম। এটা একটা অদ্ভুত ধরনের পদ্ধতি। ঠিক আছে, দুটো দ্বিবীজপত্রী উদ্ভিদের গ্রাফটিং করা যেতে পারে। মানে কি, দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা অংশ নিলাম, এটা একটা গাছের অংশ, এটা আরেকটা দ্বিবীজপত্রী উদ্ভিদ গাছের অংশ। ঠিক আছে, দুটোকে একসাথে জোড়া লাগিয়ে দিলাম, দিয়ে বেঁধে দিলাম। ঠিক আছে, এটা কি বলেছে, গ্রাফটিং। এটাই এখন নতুন একটা গাছ হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই যে মূলের যে অংশটা এবং এই যে কাণ্ডের যে অংশটা, দুটো অংশ আলাদা, দুটো আলাদা আলাদা গাছের অংশ, তবুও দুটো একসাথে মিশিয়ে দিলাম, এটা নতুন একটা গাছ হিসেবে কাজ করবে। যে এটা একটা গাছের অংশ, এটাকে বলে সিকন, এটাকে বলা হচ্ছে রুট বা রুট স্টক। ঠিক আছে, স্টক বলা হয়। দুটো একসাথে মিশিয়ে দেওয়া হলো গ্রাফট ইউনিয়ন, এটাকে ভালোভাবে জুড়ে দেওয়া হলো, এটাকে বলা হচ্ছে জোর কলম বা গ্রাফটিং পদ্ধতি। গ্রাফটিং বা জোর কলম, কী লেখা আছে, একই জাতীয় দুটি উদ্ভিদের একটি শাখা বা মুকুলকে অপর একটি মূলসহ উদ্ভিদের কাণ্ডের সঙ্গে যুক্ত করে যৌগিক প্রকৃতির অপত্য উদ্ভিদ তৈরির পদ্ধতি হলো গ্রাফটিং। উন্নত প্রকৃতির যে শাখা বা মুকুলটির গ্রাফটিংয়ের জন্য নির্বাচন করা হয় তা হলো সিয়ন। ঠিক আছে, এবং মূলসহ যে উদ্ভিদটির সঙ্গে সিয়নকে জোড়া হয় তা হলো স্টক। কাটিংয়ের মতো গ্রাফটিংও বিভিন্ন পদ্ধতি করা যায়, এবং টাং গ্রাফটিং, সাইড গ্রাফটিং, ক্রাউন গ্রাফটিং প্রভৃতি। ঠিক আছে, এগুলো বলা নেই, ডিটেলসে বলা নেই, জাস্ট গ্রাফটিং পদ্ধতিটা সম্পর্কে একটুখানি জানানো আছে। তারপরে প্রোপাগেশন মানে হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে এটা ইউজ করা হয়। টিস্যু কালচার মানে কি, উদ্ভিদের কোনো একটা ছোটো একটা অংশ থেকে টোটাল গাছটাকে তৈরি করা, এটাকে বলা হচ্ছে টিস্যু কালচার। যে কোনো একটা ছোটো একটা অংশ, সেখানে ঠিকঠাকভাবে কালচার মিডিয়াম তৈরি করা হয়, বিভিন্ন ধরনের হরমোন দেওয়া হয়, কার্বনের উৎস দেওয়া হয়, কার্বন থাকে, সুক্রোজ থাকে, ভিটামিন থাকে, বিভিন্ন পদার্থ দিয়ে কালচার মিডিয়াম তৈরি করা হয়। সেখানে সেই উদ্ভিদ থেকে যে কেটে নেওয়া যে অংশটা, ক্ষুদ্র যে অংশটা, সেটাখানে রেখে দিয়ে ঠিকঠাকভাবে গ্রো করানো হয়, এবং সেখান থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি হয়, এটাকে বলা হচ্ছে টিস্যু কালচার। আর এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন। মানে ছোটো একটা অংশ থেকে প্রোপাগেট হতে হতে বড় একটা অংশ তৈরি হয়, তার নাম হচ্ছে প্রোপাগেশন। মাইক্রো কথার অর্থ ক্ষুদ্র, প্রোপাগেট কথার অর্থ বংশবিস্তার। ক্ষুদ্র একটা অংশ থেকে বংশবিস্তার করানো হচ্ছে, তার নাম এটাকে বলা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন। ঠিক আছে, টিস্যু কালচারের বাংলা নাম হচ্ছে কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের পৃথকীকৃত ক্ষুদ্রকোষ বা কলার ছোটো টুকরো থেকে উদ্ভিদের কৃত্রিমভাবে দ্রুত বংশবিস্তার ঘটানোর পদ্ধতি হলো মাইক্রোপ্রোপাগেশন। যেমন এখানে একটা গাছ একটা ছিল, ঠিক আছে, সেখান থেকে ছোটো একটা
শ্যুট টিপ একটা কেটে নেওয়া হয়েছে, মানে কি অগ্রজ মুকুল একটা কেটে নেওয়া হয়েছে, সেটা ঠিকঠাকভাবে মাধ্যমে গ্রো করানো হচ্ছে প্রাইমারি কালচার। সেটা হচ্ছে শ্যুট ডেভেলপমেন্ট হলো, প্রথমে হচ্ছে গাছের মূল তৈরি হলো সেখান থেকে, তারপর হচ্ছে রুটিং হলো, তারপর হচ্ছে ধীরে 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 গাছটা তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে ছোট একটা অংশ থেকে টোটাল গাছটা তৈরি করা গেল, উদ্ভিদের খুব ক্ষুদ্র একটা অংশ থেকে টোটাল গাছটাকে তৈরি করা গেল। তার মানে কি, এটাই হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো, ছোটো একটা জিনিস মাইক্রো, সেখান থেকে প্রপাগেশন, সেখান থেকেই হচ্ছে বংশবিস্তার, এটা বলা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশনের কয়েকটা স্টেপের নাম দেওয়া আছে, আমাদের ডিটেলসে বলে দেওয়া নেই স্টেপগুলো কী কী, জাস্ট হচ্ছে স্টেপ ওয়াইজ নামগুলো জাস্ট লিখে দেওয়া আছে। প্রথমে কি, কোষকলা, ওই উদ্ভিদ থেকে যে যে ছোটো অংশটা কেটে নেওয়া হলো সেটি হচ্ছে কোষকলা বা মুকুল, সেখান থেকে তৈরি হচ্ছে ক্যালাস, ক্যালাস টিস্যু, তারপর সেখান থেকে তৈরি হচ্ছে ভ্রূণ গঠন, এমব্রয়েড বা ভ্রূণ গঠন, তারপর যে শিশু উদ্ভিদ বা প্ল্যান্টলেট, ঠিক আছে, প্ল্যান্টলেট গঠন, তারপর সেটাকে বাড়ানো, গ্রিন হাউসে শিশু উদ্ভিদের অভিযান, তারপরে চারা গাছ হচ্ছে মাটিতে রোপণ করা, ধীরে ধীরে বড় হচ্ছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে কোষমুকুল ছিল, সেখান থেকে তৈরি হবে ক্যালাস টিস্যু। ঠিক আছে, ক্যালাস টিস্যু নামটা মনে রাখতে হবে। ঠিক আছে, ক্যালাস টিস্যু কার সঙ্গে জড়িত, মাইক্রো প্রপাগেশনের সঙ্গে জড়িত। ক্যালাস টিস্যু থেকে সেখান থেকে তৈরি হবে এমব্রয়েড গঠন, ভ্রূণ গঠন, তারপর সেখান থেকে তৈরি হবে প্ল্যান্টলেট। প্ল্যান্টলেট মানে কি, প্ল্যান্টলেট মানে হচ্ছে ছোটো গাছ, ছোটো গাছটাকে প্রথমে গ্রিন হাউসে রাখা হবে, তার অভিযোজন হবে, তারপর সেটা বড় হবে যখন, তারপর সেটাকে মাটিতে রোপণ করতে হবে। এবার করে মাইক্রো প্রপাগেশনের টোটাল স্টেপ। এই নামগুলো জাস্ট মনে রাখতে হবে কয়েকটা, এই যে ক্যালাস টিস্যু, ক্যালাস টিস্যু কাকে বলে, তারপর হচ্ছে প্ল্যান্টলেট, প্ল্যান্টলেট মানে কি ছোটো গাছ। তবে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, স্ফীতখণ্ড কাদের দেখা যায়, আলুর দেখা যায়। গ্রন্থিখণ্ড কার দেখা যায়, আদার দেখা যায়। গুড়িকন্দ কার দেখা যায়, ওলের দেখা যায়। কন্দ দেখা যায় পেঁয়াজের। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা অঙ্গজ বিস্তারের অংশ। অঙ্গজ বিস্তার মানে কি, কী বলা হয়েছিল, ওই যে উদ্ভিদের যে কন্দ কথাটা কোথায় ইউজ করা হয়েছে, মূল যে কন্দটা রাঙালোতে। ঠিক আছে, সেরকমই আরও কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে। মৃদগত কাণ্ড, আলুর হচ্ছে স্ফীতখণ্ড, এভাবে করে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। তারপর হচ্ছে অস্থানীয় মুকুল থেকে অপত্য উদ্ভিদ হয়ে এরকম আরও দুটো উদ্ভিদের নাম মনে রাখতে হবে, বিগোনিয়া, সেন্সেভেরিয়া। ঠিক আছে, তারপরে বুলবিল কাকে বলা হয়, ঠিক আছে, বুলবিল কাকে বলা হয়, পুষ্পমুকুলে খাদ্য সঞ্চয়ের পরে স্ফীত হয়ে গেলে এটাকে বলা হচ্ছে বুলবিল। সেটা কাদের দেখা যায়, খাম আলু, চুপড়ি আলু প্রভৃতি। এই যে এগুলোকে বলা হয় বুলবিল। ঠিক আছে, এগুলোকে বলা হয় বুলবিল, এখানে তৈরি হয়েছে। পুষ্পমুকুল খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে গেছে, তার ফলে তৈরি হয়েছে বুলবিল। এগুলো যদি মাটিতে যখন পড়ে যাবে, এখান থেকে নতুন গাছ তৈরি হবে। তাহলে এটা কি, অঙ্গজ বংশ বিস্তারের একটা প্রসেস।